আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের আপত্তি উপেক্ষা করে শেখ হাসিনা একতরফা ইন্টারভিউ দিয়ে বলে দিলেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন। এর আগেও কিন্তু কয়েকবার তিনি খুব উতলা হয়ে উঠেছিলেন। আমি কিন্তু সেই খবর আপনাদেরকে করেছিলাম যে প্রধানমন্ত্রী দেশে ফেরার জন্য উতলা হয়ে উঠেছেন, কিন্তু অজিত দোভাল এবং ডক্টর জয়শঙ্কর দুজনেই তাকে নিবৃত করেন এবং বলেন পরিস্থিতি কিছুটা আমাদের আয়ত্তে এলে তারপরেতে আপনাকে আমরা ফেরানোর ব্যবস্থা করব। এটা নিয়ে বারবার ওনার মনের মধ্যে একটা যুদ্ধ চলছিল, নিজের সঙ্গে নিজের মনের একটা যুদ্ধ চলছিল, বা দেহের সঙ্গে মনের। শেষ পর্যন্ত উনি তার মনের যে ভাষা সেটা এনডিটিভিতে কালকে প্রকাশ করে দিলেন যে তিনি এই বছরই ফিরবেন এবং কোনো কিছুর তোয়াক্কা না করেই উনি ফিরবেন, ওনার কপালে যাই থাকুক না কেন। এখন তার এই বক্তব্য ভারতবর্ষকে বেশ প্যাঁচে ফেলে দিয়েছে। ভারতবর্ষ যা ভেবেছিল, যেভাবে ভেবেছিল, এখন তার স্রোত উল্টো দিকে বইতে শুরু করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে ভারতবর্ষ কি করবে সেটা কালকে রাত্রিবেলা প্রচুর বৈঠক হয়েছে। এখন যখন একটা দেশের প্রধানমন্ত্রী স্বইচ্ছায় আমাদের সর্বদলীয় বৈঠকে তার থাকার সিদ্ধান্ত হয়েছে, যতদিন ইচ্ছে উনি থাকতে পারেন, কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারটা তার সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। উনি ওনার ইচ্ছে দেশে ফিরে যাবেন, এর মধ্যে সর্বদলীয় বৈঠক ডাকার কোনো ব্যাপার নেই। এটা ওনার ইচ্ছে, উনি দেশে ফিরে যাবেন, খুব ভালো কথা। আমরা তো কাউকে বন্দি করে রাখিনি। তো এখন ওনার যে এই যে স্টেটমেন্ট ভারতকে একটুখানি বিপদে ফেলেছে। কাল সারা রাত্রি অনেক রাত অবধি এই নিয়ে বৈঠকের পর বৈঠক হয়েছে। শেষ পর্যন্ত যেটা ঠিক হয়েছে, আমাদের সেনাবাহিনী এবং আমাদের সরকার ব্যাকডোর চ্যানেলে সেনাবাহিনী যেমন ওয়াকারুজ্জামানকে, আমাদের ভারত সরকার তেমনি বিএনপিকে একটা বার্তা দিয়ে দিয়েছে, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছি, কিন্তু যদি কিছু হয় তব তোমারা খেয়াল নেই, মানে তোমরা খুব একটা নিরাপদে থাকবে না, যেটা আমি লিখেছি। এখন দেখুন, এটা দুই রাষ্ট্রের ব্যাপার, দুটো প্রতিবেশী রাষ্ট্র, তার মধ্যে অনেক কূটনৈতিক ব্যাপার রয়েছে। আমি ভাষা বলবো, আপনাদের বুঝে নিতে হবে আমি কি বলতে চাইছি। সবকিছু পরিষ্কার বলা যায় না। এর মধ্যে আমি একটুখানি আগে উল্লেখ করে নিই কেন ভারতবর্ষ এই মুহূর্তে ওনাকে ফেরাতে চাইছে না, তারপরে আবার এই প্রসঙ্গে আসবো, কারণ ওটা না হলে এইটা বুঝতে পারবেন না। তাই আমার অনুরোধ, শেষ অবধি ভিডিওটা দেখুন। আপনারা অনেকেই শেষ অবধি দেখেন না বলে পরে আপনারা কোশ্চেন ঠুকে দেন। শেষ অবধি দেখলে কিন্তু কোশ্চেন ঠোকার কোনো ব্যাপার থাকে না। আসি এবার আমাদের ক্রস বর্ডার। এতদিন কি হয়েছিল, জামাত সমস্ত মুর্শিদাবাদ, মালদা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত খোলা এরিয়াগুলোতে এখান থেকে ইনফিলট্রেট করাতো। এরাই এখানে এসে তৃণমূলকে ভোট দিত। আপনারা লক্ষ্য করে দেখবেন, এবছর যখন বাংলাদেশের নির্বাচন হয়েছে, সব বর্ডার লাইনগুলোতে, ভারতবর্ষের বর্ডার লাইনগুলোতে জামাত জিতেছে। এপার থেকে যত লোক গিয়েছে, জামাত এসছিল, তারা আবার বাংলাদেশে ঢুকেছে, ভারত থেকে ঢুকে ভোটটি দিয়ে আবার চলে এসছে। এখন তো উল্টো গঙ্গা বইছে, এখন লোক সব তাড়াচ্ছে। মালদা, মুর্শিদাবাদ খালি হয়ে গিয়েছে।
উত্তর উত্তর 24 পরগনা খালি হয়ে গিয়েছে, দক্ষিণ 24 পরগনা খালি হয়ে গিয়েছে। আমাদের এখানে এমন অবস্থা, আমরা কাজের লোক পাচ্ছি না। তো যাই হোক, তো এই যে এখন জামাত একজোট হয়েছে এবং শক্তিশালী হয়েছে, 5 আগস্ট 2024 এই জামাত ওয়াকার উজ্জামানের সঙ্গে গোপন আতাত করে শেখ হাসিনাকে মারার চক্রান্ত করেছিলেন ওয়াকার সাহেব এবং জামাত। 4 তারিখ খবর রাতে পায়, বা কখন পায় আমি জানি না, 4 তারিখ রাত্রিবেলা থেকে, তখন থেকে ভারত নিজের কাজ শুরু করে এবং 5 তারিখ ওনাকে দুপুরবেলার দিকে ভারতে মানে সুস্থ শরীরে নিয়ে আসা হয়। এখন এই জামাত যারা আছে ওখানে, ভয় হচ্ছে জামাতকে। এখন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা মানে বিভিন্ন জেলা স্তরে কথা বলেছেন, টেলিফোনিক ডিসকাশন করেছেন, ভিডিও ডিসকাশন করেছেন, তো হোয়াটসঅ্যাপে করে কথা বলেছেন, করে উনি নিশ্চিত হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা আমার পাশে আছে। কিন্তু কতটা পাশে? যদি স্নাইপার চালানো হয়, যদি AK-47 একেবারে ব্রাশ ফায়ারিং হয়, তাহলে পরে কর্মীদের মধ্যেই হুড়োহুড়ি লেগে যাবে, তখন কে কাকে ঠেকাবে? এই অবস্থা যাতে না হয় তার জন্য ভারতবর্ষ একটা উল্টো স্রোতের দিকেই একটা প্ল্যান করেছে। সেটা ডিসক্লোজ করব না, যে প্ল্যানটা করেছে সেটা আমি ডিসক্লোজ করব না, কারণ এগুলো বলা যায় না, এটা আপনারা খুব সাধারণভাবেই বোঝেন। তো শেখ হাসিনা ঠিক করেছেন ডিসেম্বরে ফিরবেন, তো উনি ডিসেম্বরে ফিরবেন। এবার এই এনডিটিভি ওয়ার্ল্ডে যে ছাপাটা হয়েছে, সেই ছাপাটা সারা পৃথিবীতেও গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রেও গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু মার্কো রুবিও এসেছিলেন, আপনাদের মনে আছে। প্রথমে কলকাতায় এসেছিলেন, তারপরে দিল্লি গেছিলেন। কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটিতে দেখা করে তারপরে দিল্লি গেছিলেন, গিয়ে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে দেখা করেন, মোদিজির সঙ্গে দেখা করেন। তখন তার সঙ্গে গেছিলেন সার্জিও গোর। তখনই ভারতবর্ষকে অফার দেওয়া হয় যে আমরা আপনাদের সাহায্য করবো বাংলাদেশ সুস্থিরতা আনার জন্য। ভারতবর্ষ বলেছিল আপনাদের দরকার নেই। দ্বিতীয়বার আবার যখন মার্কো রুবিও আসেন, তখন দ্বিতীয়বার আবার এই কথা উঠতে, তখন জয়শঙ্করজি বলেছেন যে আপনারাই তো গন্ডগোলটা পাকিয়েছেন, আপনারাই তো একটা সুস্থির রাষ্ট্রকে আপনারাই অস্থির করেছেন, আপনাদেরও ভরসা কি করে করি। এবার ডোনাল্ড ট্রাম্প এই খবরটা পাওয়ার পর, কারণ তিনি চাইছেন এই গুটিটা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে একটা গুটি, যেটা হচ্ছে ভারতের সফট কর্নার। ভারতকে যদি আয়ত্তে আনতে হয়, চীনকে যদি দূরে রাখতে হয়, তাহলে ভারতকে কাছে টানতে গেলে বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। সেক্ষেত্রে ভারত যা চাইছে, বাংলাদেশের ব্যাপারে ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে। তাই তার নির্দেশে 30 অথবা 1 তারিখে, 30শে জুন অথবা 1 জুলাই হয়তো মার্কো রুবিও আসছেন। তিনি নিশ্চয়ই এসে কিছু বলবেন। ভারতবর্ষের কি উত্তর হবে আমি জানি না, তবে সিকিউরিটি নিয়েই উত্তর হবে। কারণ শেখ হাসিনা খুব একরোখা মহিলা। 1988 সালে যখন ওই সমস্ত মানে বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে তিনি যখন জোর করে দেশে ফেরেন, তখন কিন্তু ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন যে আমি আমার মেয়েকে পাঠাচ্ছি, যদি কোনো গড়বড় হয়
তাহলে কিন্তু আস্ত রাখবো না। ঠিক সেই ডায়লগটাই বলে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে পাঠানো হচ্ছে, যদি তিনি সুরক্ষিত না থাকেন, তার প্রাণনাশের কোনো রকম ব্যাপার যদি দেখা দেয়, ভারতবর্ষ তুলে তো আনবেই, তারপরে আপনারা নিরাপদ থাকবেন না। এখন ধরুন, আপনারা তর্কের খাতিরে ধরুন, আমেরিকার সব থেকে বড় বন্ধুকে এখন ইসরায়েল। ইসরায়েল কি করছে? ইসরায়েল হামাস, হুতি, হিজবুল্লাহকে মেরে ছাড়খাড় করে দিচ্ছে। আজকে হামাস, হুতি, হিজবুল্লাহ তিনজনে মিলে এখন নেতানিয়াহুকে অপহরণ করে নিয়ে চলে গেলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন? থাকবেন না। তিনি যদি পাকিস্তানের গোপন ডেরা থেকে যদি ওসামা বিন লাদেনকে একেবারে খুঁজে বার করে আনতে পারেন, মানে আমেরিকার সরকার, তখন ওবামা ছিলেন, সারা রাত তিনি টেলিভিশনের সামনে বসে ওয়ার রুমে একদম পুরো অপারেশন সচক্ষে দেখেছেন। এই গত কিছুদিন আগে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে নিয়ে চলে এলেন, কেউ কিছু করতে পারলো? ফলে বলেছি না, জিসকা লাঠি উসকা ভ্যাঁস। যেটা আমেরিকান প্রেসিডেন্ট করতেন বা করেছেন, সেটা ভারতবর্ষও করবে। কি হবে আমি জানি না। আমরা সাধারণ মানুষ, আমরা একটু আধটু খবরাখবর পাই, সেই খবরগুলো আপনাদেরকে শেয়ার করি। কিন্তু যতটুকু বললাম তা নিয়ে বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করলে আপনারা এর উত্তর যথাযথভাবে পেয়ে যাবেন। আমি আর কথা বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, সেটা হচ্ছে পুরো ভিডিও না দেখে আমাকে ভুলভাল কমেন্ট করবেন না। ভিডিও পুরো দেখুন, দেখার পর যদি আপনাদের মনে হয় এই জায়গায় আমার জানার ইচ্ছা আছে বা এই জায়গাটা আপনি ভুল বলেছেন, আপনি নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। আধা ভিডিও দেখে কমেন্ট করলে আমি কোনো উত্তর দেবো না। সবাই ভালো থাকবেন। বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গুরুত্ব বাড়ছে কেন? আড়ালে কি পরিস্থিতি পাল্টাচ্ছে? আমি মৃত্যুকে ভয় পাই না, সব বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে এবছরই দেশে ফিরবো, এমন একটি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন শেখ হাসিনা। আপনারা সবাই জানেন যে গতকাল ভারতের অন্যতম একটি বৃহৎ গণমাধ্যম এনডিটিভিতে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে ভারতের সবগুলো গণমাধ্যমে প্রায় তোলপাড় পড়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় বাংলা গণমাধ্যম আনন্দবাজার থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যম এই এনডিটিভির বিস্ফোরক সাক্ষাৎকারটি নিয়ে আলাদা আলাদা স্টোরি করেছে। আজকে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সও এই এনডিটিভির সাক্ষাৎকারটিকে নিয়ে একটা আলাদা করে স্টোরি করেছে। এই পুরো ঘটনাগুলো এটাই প্রকাশ করছে যে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গুরুত্ব বাড়ছে। এই গুরুত্ব বাড়া কি শুধুই এমনি এমনি, কিংবা শেখ হাসিনার যে এই যে আত্মবিশ্বাস, তিনি গত মে মাস থেকে খুব দৃঢ়তার সাথে বলছেন যে তিনি দেশে ফিরবেন এবং গতকাল এনডিটিভির যে ইমেল এক্সক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্ট সময়সীমায় বলে দিয়েছেন যে এই বছরের মধ্যে, আপনি ধরে নিতে পারেন যে এই বছর বলতে সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসছেন। একদিকে তার অনুপস্থিতিতে আদালতে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়, অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দেশ পরিচালনায়। এমন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে শেখ হাসিনা গতকাল এনডিটিভির সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন যে 2026 সালের মধ্যে তিনি বাংলাদেশে পা রাখছেন। কিন্তু কিভাবে? যেখানে তার দলের ওপর নিষেধাজ্ঞা, যেখানে তার ফাঁসির আদেশ হয়েছে, সেখানে এই ঘোষণা কি কেবলই রাজনৈতিক চাল, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সমীকরণ? ভারত ও বাংলাদেশের রাজনীতিতে এখন কোন ঝড় বইতে চলেছে? প্রিয় দর্শক, 2024 সালের আগস্ট মাসে একটি রক্তক্ষয়ী
তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন ৭৮ বছর বয়সী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তারপর থেকে দীর্ঘ সময় তিনি রাজনৈতিকভাবে নীরব থাকলেও সম্প্রতি তার দেওয়া এই সাক্ষাৎকারটি বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে একটি বড়সড় ভূমিকম্পের সৃষ্টি করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল তার অনুপস্থিতিতে বাংলাদেশের আদালত যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তারপরও তিনি কিভাবে দেশে ফেরার কথা ভাবছেন। এর জবাবে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে শেখ হাসিনা এই রায়কে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি সব জানিয়ে দিয়েছেন, কোনো ফাঁসির দড়ি বা আইনি জটিলতা তাকে দমাতে পারবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, সব বাধা এবং সব ষড়যন্ত্র কাটিয়ে আমি এই বছরই দেশে ফিরব। উল্লেখ্য, দেশ ছাড়ার পর এই প্রথমবার তিনি তার ফেরার একটি সুনির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করলেন এনডিটিভির এই সাক্ষাৎকারে, এবং তার আলোকেই রয়টার্সের এই প্রতিবেদন। আমরা যদি পেছনের ঘটনা একটু বিশ্লেষণ করি তবে দেখব গত বছরের নভেম্বর মাসে অর্থাৎ নভেম্বর 2025-এ ঢাকার একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 2024 সালের তথাকথিত গণ আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়া, হত্যার নির্দেশ দেওয়া এবং নৃশংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়া। এই রায় প্রসঙ্গে আদালতে নিজের অবস্থান স্পষ্ট করে শেখ হাসিনা বর্তমান বিচার ব্যবস্থার ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের বিচার বিভাগকে এখন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, বরং এটিকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, বর্তমান প্রশাসন বিচার বিভাগকে ব্যবহার করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বকে সম্পূর্ণ ধ্বংস বা নির্মূল করার এক নীল নকশা বাস্তবায়ন করছে। কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। অতীতেও তার দলকে ভেঙে ফেলার বা ধ্বংস করার বহু চেষ্টা করা হয়েছে এবং সেই সব চেষ্টা যেমন ব্যর্থ হয়েছে, এবারও তা ব্যর্থ হবে। এখন প্রশ্ন উঠতে পারে, এই বয়সে এবং এত বড় আইনি ঝুঁকির মধ্যে শেখ হাসিনা কেন ফিরতে চাইছেন? সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন, তার এই পরিকল্পিত প্রত্যাবর্তন কোনো ব্যক্তিগত ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে নয়, বরং তিনি এটিকে একটি বৃহত্তর মিশন বা জাতীয় দায়িত্ব হিসেবে দেখছেন। তার ভাষায় তিনি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন ফিরিয়ে আনা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশে ফিরে আসতে চান। দর্শক, এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের পর এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা তারেক রহমান। এর আগের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর একটি নিষেধাজ্ঞা জারি করেছিল, যা বর্তমান তারেক রহমানের নির্বাচিত সরকারের আমলেও বহাল রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডিফেন্সিভ মোড থেকে বের হয়ে এসে শেখ হাসিনা তার দলের পক্ষে জোরালো সাফায়ে গিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো কাগজের তৈরি ঠুনকো সংগঠন বা পেপার অর্গানাইজেশন নয়। এটি বাংলার মাটিতে, বাংলার মানুষের অন্তরে, বাংলার ইতিহাসে এবং বাঙালি জাতির আত্মপরিচয়ের সাথে গভীরভাবে মিশে থাকা একটি মহাশক্তিশালী রাজনৈতিক শক্তি। ফলে নিষেধাজ্ঞা দিয়ে এই দলকে মানুষের মন থেকে মুছে ফেলা অসম্ভব। এই সাক্ষাৎকারের মাধ্যমে শেখ হাসিনা বর্তমান তারেক রহমান সরকারের কাছে সরাসরি 4টি প্রধান দাবি উপস্থাপন করেছেন এবং দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। দাবিগুলো হলো, প্রথমত, আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা, যেগুলোকে তিনি মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন, তা প্রত্যাহার করতে হবে। তৃতীয়ত, আটককৃত সমস্ত রাজনৈতিক বন্দীদের
দ্রুত মুক্তি দিতে হবে। চতুর্থত, দেশে পুনরায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অবাধ সুযোগ দিতে হবে। তবে শেখ হাসিনার এই সমস্ত অভিযোগ ও দাবিকে বর্তমান সরকার কিন্তু হালকাভাবে নিচ্ছে না। সরকারের পক্ষ থেকে এই আইনি প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ বৈধ এবং ন্যায়সঙ্গত বলে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে শেখ হাসিনার শাসনামলের শেষ মাসগুলোতে যে সমস্ত সহিংসতা ও অপরাধের ঘটনা ঘটেছে সেগুলো সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই বা প্রতিশোধের বিষয় নেই, বরং এটি স্রেফ আইনের শাসন প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। দর্শক, এনডিটিভির সাক্ষাৎকারের আলোকে রয়টার্সের এই চাঞ্চল্যকর রিপোর্ট এবং শেখ হাসিনার এই ঘোষণা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। একদিকে শেখ হাসিনার এবছরই দেশে ফেরার অনড়জেদ, অন্যদিকে তার মাথার উপর ঝুলতে থাকা মৃত্যুদণ্ডের রায় এবং তারেক রহমান সরকারের কঠোর অবস্থান। ভারতের মাটিতে বসে দেওয়া শেখ হাসিনার এই হুঙ্কার কি কেবলই কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি আসলে এর পেছনে রয়েছে অন্য কোনো ভূ রাজনৈতিক খেলা? দর্শক, গতকাল এনডিটিভির আলাপটি আমরা করেছি, যেহেতু আজকে রয়টার্সের রিপোর্টটা বলতে পারেন খানিকটা রিপিট হয়ে গেল, কিন্তু রিপিট হলেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভারতীয় সবগুলো গণমাধ্যমে সয়লাভ এনডিটিভির সাক্ষাৎকারকে কেন্দ্র করে আজকে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এটিকে নিয়ে রিপোর্ট করেছে। এবং বাংলাদেশে আপনি চিন্তা করুন যে বাংলাদেশে কি পরিমাণ গণমাধ্যম বাধার শিকার, যে শেখ হাসিনার কোনো রিপোর্ট করা যাবে না। গতকাল বাংলাদেশেরও বহু গণমাধ্যম এই সাক্ষাৎকারটিকে রিপোর্ট আকারে প্রকাশ করেছে এবং আজকে রয়টার্স এটি প্রকাশ করলো। কাজে দর্শক, এটি অন্ততপক্ষে বুঝতে চেষ্টা করুন যে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার অবস্থান বা গুরুত্ব বাড়ছে, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কদিন আগেও কি অবস্থা ছিল আর আজকের কথা যদি আপনি চিন্তা করেন, বাড়ছে। গণমাধ্যমে গুরুত্ব বাড়ছে মানে বুঝতেই পারছেন। আমি গতকালকে এনডিটিভির সাক্ষাৎকার নিয়ে আলাপ প্রসঙ্গেও বলেছি যে শেখ হাসিনা যে কারণে, যে বৈশ্বিক পরিস্থিতির কারণে, যে বৈশ্বিক গর্তের কারণে গর্তে পড়ে গিয়েছিল বা সরকারের পতন হয়েছিল, সেই বৈশ্বিক পরিস্থিতি কিন্তু নাড়াচাড়া শুরু করেছে, উল্টো দিকে হাঁটা শুরু করেছে এবং সমীকরণটা কিন্তু পাল্টে যাচ্ছে, যার দরুন বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার অবস্থান সুদৃঢ় হচ্ছে এবং একই সাথে শেখ হাসিনা দিনকে দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। এবং আপনি মানুন আর না মানুন, আপনি বিশ্বাস করুন আর না মানুন, তিনি শুধু কর্মীদের চাঙ্গা রাখবার জন্যই ঘোষণা দিচ্ছেন না, এবং সবচেয়ে বড় কথা যে সুনির্দিষ্ট সময়ের ঘোষণা দেওয়া, এটি কিন্তু শুধু কর্মীদের চাঙ্গা করার জন্যই নয়, এর পেছনে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ কাজ করছে, যার কারণে আজকে সব জায়গায় গণমাধ্যম এবং তার নিজের আত্মবিশ্বাস বেড়ে উঠছে। আমরা নিশ্চয়ই দেখব যে এই সাক্ষাৎকার বা এই দৃঢ় আত্মবিশ্বাসের চূড়ান্ত ফলাফল কি। চূড়ান্ত ফলাফল নিশ্চয়ই আমরা এই বছরের মধ্যেই দেখব বলে আশা করছি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায়